আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত সবচেয়ে নিঃসঙ্গ এবং সবচেয়ে সংকটপূর্ণ একটি অবস্থা তারা পার করছে। যদিও বলা হয়ে থাকে যে গত এক বছরে তারা যে সফলতা দেখিয়েছে, সফলতা পেয়েছে এবং যে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করছে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে বর্তমান ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরকারের উপর প্রভাব বিস্তারকারী সংগঠন যদি কেউ থাকে বাংলাদেশে, এক নম্বর প্রতিষ্ঠানটি হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই দলটি ইতিহাসের বিভিন্ন সময়টিতে তারা সুযোগ পেয়েছিল। তারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ জামানাতে, তখন সর্বশেষ যে ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি অর্থাৎ আবুল আল্লাহ মওদুদী সাহেব লর্ড মাউন্ট ব্যাটেনের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি পাকিস্তান চাননি, তিনি ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন। এগুলো এক। দ্বিতীয়ত, পরবর্তীতে যখন আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, ঠিক ওই সময়টাতে ইয়াহিয়া খান টেক্কা খানের সঙ্গে জামায়াত ইসলামী বাংলাদেশের একটা সম্পর্ক ভালো হয়ে যায়, পশ্চিম পাকিস্তানে নয়, এই পূর্ব বাংলায়। তারপরে আবার যখন জিয়াউর রহমান সাহেব আসলেন, তার সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক হয়, এরশাদ সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। এরপর বিএনপির সঙ্গে এক দফা ক্ষমতায় তারা ক্ষমতা শেয়ার করলো 2001 থেকে 2006 পর্যন্ত। তারপর যখন বিএনপির উপর বিপদ আসলো, তখন বিএনপিকে তারা বলতে গেলে অনেকটা কার্যত বিএনপি থেকে দূরে থেকে 111-এর যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন, তাদের সঙ্গে সম্পর্ক রেখে জামাত বুক ফুলিয়ে সারা বাংলাদেশে 2 বছর তারা দাপট দেখালো। তাদের কপাল পুড়ল শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 2009 সনের পরে, এবং এটা প্রবল আকার ধারণ করলো 2011 সনে। কিন্তু তার আগে এরশাদ জামানাতে 1986-এ আওয়ামী লীগের সঙ্গে তাদের একবার বন্ধুত্ব হয়েছিল, আর 1996 সনে নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়েছিল। ফলে যখন কোনো মানুষ ক্ষমতাধর হয়, প্রভাবশালী হয়, সেটা ব্যক্তি থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, তাদের সঙ্গে কী করে তেলবাজি করতে হয়, তাদের সঙ্গে কীভাবে মিশে যেতে হয়, কীভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে হয়, এই ব্যাপারে জামাতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কাছে অন্যান্য যারা গতানুগতিক রাজনৈতিক দল তারা একেবারে রীতিমতো শিশু। এটা হল বাস্তবতা। অতীতে জামাত বহুবার ক্ষমতার কাছাকাছি থেকেছে, কিন্তু এইবার তারা ক্ষমতাকে যত ম্যাটিকুলাসলি ব্যবহার করেছে, গাণিতিকভাবে ব্যবহার করেছে, অঙ্ক দিয়ে ব্যবহার করেছে, জ্যামিতি দিয়ে ব্যবহার করেছে, ত্রিকোণমিতি দিয়ে ব্যবহার করেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে ব্যবহার করেছে, এটা অতীতে কখনো হয়নি। ফলে সচিবালয় থেকে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে কূটনীতির পাড়া, কূটনীতির পাড়া থেকে যদি দেশের বাইরে চলে যান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, আমেরিকা, ইংল্যান্ড, মানে সব জায়গাতে জামাতের জয় জয়কার। জামাতের আমির, আপনি চিন্তা করুন, আমেরিকার মাটিতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে, জামাতের নায়েবে আমির আমেরিকার মাটিতে গিয়ে ডক্টর আবদুল্লাহ তাহের, তিনি ভারতের বিরুদ্ধে জিহাদ এবং গাজওয়াতুল হিন্দের যে বক্তব্য দিয়েছেন, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। জামাত তো আমেরিকা এবং পশ্চিমা দুনিয়াতে রীতিমতো একটি ভয়ঙ্কর দল হিসাবে পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করত। সেই জামাত যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হলেন, ধরে নিতে হবে যে সেখানে আমেরিকার একটা গ্রিন সিগন্যাল আছে। আবার সেখানে দেখেন সৎসঙ্গে স্বর্গবাস, মানে জামাতে সোহবতে থেকে মির্জা ফখরুল সাহেব আমেরিকাতে গিয়ে তিনি বলেই ফেললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক, যাকে বলা হয়, চরিত্র তিনি দেখতে পান। ভালো কথা, তিনি ভীষণ রকম। আবার আমার দেশে এটাকে কটাক্ষ করে মাহমুদুর রহমানের পত্রিকা সেটাকে ফটোকাট করে ছেড়ে দিয়েছে এবং দিদা আসছে, মির্জা ফখরুল সাহেব গালাগাল খাচ্ছেন। তো এই হলো জামাতের কৌশল, যে আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে এবং যে ভারতকে প্রভোগ করছে যে তোমরা বাংলাদেশে ঢুকো, বাংলাদেশে আক্রমণ করো এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1971 সনে আমাদের যে বদনাম ছিল যে আমরা বিট্রিয়ার, দেশদ্রোহী, আমরা এখন এই দেশের পক্ষে যুদ্ধ করে, ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা জীবন দেব, শহীদ হব এবং বিজয়ী হব, গাজী হব, প্রমাণ করে দেব যে আমরা কত বড় দেশপ্রেমিক। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, তখন তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, যারা এই সংঘাতগুলোর অর্থ বুঝতে পারে, জামাতের যে কৌশলগুলো আছে সেই কৌশলের পরিণতিগুলো তারা বুঝতে পারে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা যে কোনো মূল্যে জামাত ঠেকাও, জামাতকে আর বাড়তে দেয়া যাবে না, এবং জামাত যা কিছু করার চেষ্টা করছে সব কিছুর বিরুদ্ধে
তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এদেশের আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, এদেশের বিএনপিপন্থী বুদ্ধিজীবী, বাম ঘরানার বুদ্ধিজীবী, আমেরিকার দালাল, তারপরে ভারতের দালাল, চীনের দালাল, যারাই আছে না কেন সবাই এখন ঐক্যবদ্ধভাবে গত 1 মাস ধরে, বিশেষ করে জাকসু নির্বাচনের পরে একটা জামাত বিরোধী ঐক্য তারা তৈরি করে ফেলেছে। আপনারা লক্ষ্য করবেন যে অতি সম্প্রতি জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তো তিনি সেখানে বলেছেন যে গুপ্ত স্বৈরাচার সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্পষ্ট তিনি গুপ্ত স্বৈরাচার বলতে জামাতকে বুঝিয়েছেন। এবং আরও যদি আপনি গুপ্ত স্বৈরাচারের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই, তাহলে বুঝতে পারবেন যে জামাতকে কত ভয়ঙ্করভাবে তারেক রহমান সাহেব নিন্দা জানিয়েছেন বা তাদেরকে ওইভাবে আখ্যায়িত করেছেন। আমরা জানি যে স্বৈরাচার সাধারণত রাজনীতির যারা স্বৈরাচার তারা প্রকাশ্য স্বৈরাচারী কর্মকাণ্ড করেন। যেমন হিটলার, তার জীবনে কোনো গোপন কোনো বিষয় নেই। তারপর মুসোলিনি, এরশাদ সাহেব, আবার এখন ফ্যাসিজমে শেখ হাসিনাকে বলা হচ্ছে, তিনি যা কিছু করেছেন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করেছেন। গুপ্ত তার জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না, বা এদের জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না। স্বৈরাচার কখনো গুপ্ত হয় না রাজনীতির ক্ষেত্রে। তবে অপরাজনীতি, অপসংস্কৃতি এবং আন্ডারওয়ার্ল্ডের যে কুকর্ম, আপনারা তো আন্ডারওয়ার্ল্ড জানেন, যেখানে মাদক চোরাচালান, তারপরে নারী পাচার, খুন, ধর্ষণ, তারপর শেষে বিভিন্ন সিন্ডিকেট, মানে যা কিছু প্রকাশ্য দিবালোকে হয় না, রাতের আধারে হয়, এই কাজগুলোকে আন্ডারওয়ার্ল্ড বলা হয়। তো এই আন্ডারওয়ার্ল্ড যখন খুব প্রবল আকার ধারণ করে, তখন তারা নিজেরা সেই আন্ডারওয়ার্ল্ডের ডন বা রাজা বানিয়ে ফেলে। এবং সেই আন্ডারওয়ার্ল্ডের ডনদের মধ্যে আবার কিছু ডন রয়েছে যারা সিন্ডিকেট করে কাজ করে, 10-12 জন মিলে একত্রে কাজ করে। আবার কিছু ডন আছেন যারা এককভাবে স্বৈরাচার হয়ে ওঠেন এবং তার বাইরে অন্য কোনো ডনকে তারা কোনো প্রিভিলেজ দেন না এবং তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেন। তো তারা সেই আন্ডারওয়ার্ল্ডের সেই সর্বেসর্বা হয়ে পড়েন। শিকাগোর একজন বিখ্যাত আল কাপোন বা এরকম একটা নাম হবে, আমার নামটা মনে আসছে না, সরি মাফ করবেন, কিন্তু সেই প্রথম মহাযুদ্ধের পরে পুরো আমেরিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপকে যিনি তছনছ করে ফেলেছিলেন, সেই শিকাগোর বিখ্যাত সেই আন্ডারওয়ার্ল্ডের ডন, যিনি শিকাগোর মেয়র পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। তো যাই হোক, এরকমভাবে আপনি হাজি মাস্তান আছে ভারতের 50-এর দশকের হাজি মাস্তানের পরে দাউদ ইব্রাহিমের পরে ছোট শাকিলের পরে ছোট রাজন, এরা খুবই আন্ডারওয়ার্ল্ডের ডন। আমাদের দেশে এরকম আন্ডারওয়ার্ল্ডের ডন এখন পর্যন্ত তৈরি হয়নি যারা কিনা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু দাউদ ইব্রাহিমকে আপনি যদি ধরেন এই আন্ডারওয়ার্ল্ডের ডন, আর অন্য নাটক সিনেমা যদি আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন বুঝতে চান, তাহলে গডফাদার সিনেমাটা আপনি দেখতে পারেন। ওদের প্রায় প্রতিটি সিরিজেই অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এই আন্ডারওয়ার্ল্ডের ডনদের যে চরিত্র, এটা ফুটিয়ে তোলা হয়েছে। তো যখন আন্ডারওয়ার্ল্ডে কেউ কোনো কাজ করেন এবং ওই ক্ষেত্রে ডন অন্য কারো কথা শুনেন না এবং তিনি যাকে টার্গেট করেন মারার জন্য, যাকে টার্গেট করেন রক কাটার জন্য, যাকে টার্গেট করেন গলা কাটার জন্য, সেটা যে কোনো মূল্যে 100 বার যদি তিনি যাকে বলা হয় ফেইল করেন বা পরাজিত হন, ব্যর্থ হন, তারপর তিনি সেই কাজগুলো করবেন। এটাকে বলা হয় স্বৈরাচারী গুপ্ত স্বৈরাচারকে যদি আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে তাদেরকে আসলে আন্ডারওয়ার্ল্ডের যে এই স্বৈরাচারী ডনগুলো রয়েছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সাহেব যখন এই গুপ্ত স্বৈরাচারের আতঙ্ক থেকে বা আক্রমণ থেকে বা গুপ্ত স্বৈরাচারের যে ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেন, আপনি বুঝতে পারেন যে তার ক্রোধ, তার ক্ষোভ কোন পর্যায়ে চলে গেছে। একটা সময় ছিল বিএনপির যারা লোকজন, তারা জামাতের লোকজনদেরকে রীতিমতো দেবতা বা অলি আল্লাহ, পীর মাসায় গাউস কুতুব, দেবতা বললাম, বিএনপিতে অনেক হিন্দু আছেন, তো হিন্দুরা তো আর অলি আল্লাহ মনে করবেন না, দরবেশ মনে করবেন না, তারা দেবতা মনে করবেন, সাধু সন্ন্যাসী মনে করবেন। এইভাবে বিএনপির সব লোক জামাতের লোকদেরকে সাধু সন্ন্যাসী মনে করতেন। বিএনপির মধ্যে যে সকল মুক্তিযোদ্ধা ছিলেন, যারা জামাতের সমালোচনা করতেন, চেষ্টা করতেন বা করেছেন, প্রায় সকলেই চাকরি হারিয়েছেন, পদপদবি হারিয়েছেন এবং রাজনীতিতে তাদের যে প্রভাব ছিল বিএনপি রাজনীতিতে সেটা হারিয়েছেন। এবং বলা হয়ে থাকে বেগম জিয়া নিজেও জামাতকে খুব ভালোবাসতেন,
আর তারেক রহমান সাহেব আরও বেশি ভালোবাসতেন জামাতকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য তিনি তার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করেছেন। কিন্তু কালের বিবর্তনে এসে এই সম্পর্কটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে তিনি এদেরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, গুপ্ত স্বৈরাচার হিসেবে তাদেরকে গালি দিচ্ছেন। আর এই কাজগুলো হয়েছে মূলত সাম্প্রতিক যে দুটো নির্বাচন হলো, সেই জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ যা করতে পারেনি তার চেয়ে 1000 গুণ শিক্ষা বিএনপিকে এই জামাত দিয়ে দিয়েছে। ফলে বিএনপি তার সর্বশক্তি নিয়ে তার মিত্রদেরকে একত্র করে এবং তাদের যত লিঙ্কেজ রয়েছে সমস্ত লিঙ্কেজকে জড়ো করে এই সংগঠনটির বিরুদ্ধে জনমত তৈরি করা, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, রাজপথে মোকাবেলা করা এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তারা বলতে গেলে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিয়েছে। অন্যদিকে জামাত তো বসে নেই, যেহেতু তারা গুপ্ত সংগঠন, এখন বিএনপির মধ্যে কে যে জামাতের এজেন্ট, কার কাছে যে জামাতের তোহফা যাচ্ছে, কাকে যে জামাত রিক্রুট করে রেখেছে, এটা নিয়ে বিএনপির মধ্যে সবচেয়ে আতঙ্ক বেশি। ছাত্রদলের কোন নেতাটি আসলে মূলত শিবিরের লোক, যুবদলের কোন নেতাটি আসলে মূলত জামাতের লোক, কিংবা একেবারে জনাব তারেক রহমান সাহেবের লন্ডন অফিসের তার যে ঘনিষ্ঠজন, সেই ঘনিষ্ঠজনদের মধ্যে কে যে জামাতের লোক না, এটা কিন্তু এখন বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। জামাত এমনই ভাবে প্রতিটি সংগঠনের মধ্যে ঢুকে গিয়েছে। এই যে গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতি জামাতকে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটা জায়গায় রেখেছে বটে, কিন্তু তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনটাকে রীতিমতো তামাতামা করে দিয়েছে। সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে ভয়, সবার মধ্যে দুশ্চিন্তা, আমার পাশে যে বসে আছে সে কি জামাত, অথবা অনেকে নিজে নিজে চিন্তা করে যে আমি কি জামাত, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ফলে মুখোমুখি দুটো পক্ষ, প্রকাশ্য একটি পক্ষ, গুপ্ত একটি পক্ষ। এখন গুপ্ত পক্ষের জয়লাভ হয় না প্রকাশ্য পক্ষের জয়লাভ হয়, সেটাই দেখার বিষয়।